আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি 2 সন্তানের মা। মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, আর ছেলেটি তৃতীয় শ্রেণীর ছাত্র। সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিত, তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে। অফিসে ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত। আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল, কোনো কথা শুনতে চাই না, একদম চুপ। আমি কি করি না করি তা আমার ব্যাপার, তুই একদম নাক গলাবি না। আমি বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে, এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলে মেয়েরা। তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। ওর গোপন সম্পর্কে আমি জানতে পেরেছি, এটা বোঝার পরও ও নিজেকে না শুধরিয়ে আরো বেপরোয়া। আরেকটি উদাহরণ হলো, আমি যখন ছেলে মেয়েকে নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম তখন সে অন্য একটি রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা কথা হাসি চাপা আওয়াজ শুনতাম। এভাবে কতদিন সহ্য করা যায়? একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মেরে ফেললাম। বন্ধ করো এসব নোংরামি, মেয়েটা বড় হচ্ছে, সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা। জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো। থাপ্পড় ঘুষির পরে সে আলনা থেকে বেল নিয়ে আমাকে পেটাতে লাগলো। আমার মুখে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, তোকে আজ মেরে ফেলবো। আমার আর্তনাদ শুনে ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলো। সেই রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজনই বোধ করলেন না। তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না, অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন। সে রাতের পর আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল। সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো। এক সময় ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম, এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকেও যখন ঘুমিয়ে পড়তো তখন আমি রুম থেকে বেরোতাম। এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইসমেনিয়া রোগে আক্রান্ত হলাম। সেই সমস্যাটি আমার এখনও আছে। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমি আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কথা তার ছেলে অক্ষরে অক্ষরে মানে। চোখের পানি ফেলে ওনাকে বললাম, মা, আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। তিনি বলেন, দোষ তো তোমার ছেলের উপর অন্য দিয়ে গেছে, এখন নাকি কেঁদে লাভ নেই। আপনি বলুন, ঘরের কোন কাজটা করতে অবহেলা করছি? দোষটা কার সেটা আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তার মনে বলতে চাইছে আমার ছেলের চরিত্র খারাপ? তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি? তাহলে সব দোষ আমার, নিজের দোষ আমার উপর চাপাচ্ছ কেন? মা, আমি এসব বলছি না, আমি শুধু বলছি ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলে সন্তানদের কথা অন্তত ভাবেন। আপনি চাইলে ওকে আটকাতে পারেন, ও আপনার কথা শোনে, আপনাকে মানে। আমার শাশুড়ি আমার কথা পাত্তাই দিলেন না। তিনি স্পষ্ট ভাষায় বললেন, তোমার এসব বেজর বেজর শুনতে ইচ্ছে করছে না। আমি কি করব না করব আমার ব্যাপার, তোমার কাছে শুনতে চাই না। যাও, সামনে থেকে যাও। হাত দিয়ে চোখের সামনে পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। তারপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না। ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি ছেলেদের মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হয়নি। তাদের কথা হলো, প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে, এসব মানিয়ে নিতে হয়, এসব হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না। আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করছি আমার স্বামীর ভয়াবহতার কথা, আমার শাশুড়ির অসহযোগিতার কথা, তারা আমার কথা গুরুত্বই দেয়নি। তাদের কথা হলো, এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়ে থাকে, এসবকে এত বড় করে দেখার কিছু নেই। আমার বাবা মা ভাইয়েরা কেউ পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা না বুঝার ভান করে। যেহেতু আমরা তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে, তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো, কিন্তু আমার অনড় অবস্থানের কারণে তারা একসময় ক্ষান্ত হলো। কিন্তু তারা আমাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, তুমি যদি এখানে থাকতে পারো, কিন্তু আমরা এবং ছেলে মেয়েদের খরচ আমাকেই বহন করতে হবে। তারা এ ব্যাপারে তেমন কিছুই করতে পারবে না। নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো। আমি ইন্টার পাস, এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোটানো যাবে না তা আমি জানতাম, তবুও হাল ছাড়িনি। পরিস্থিতি সবার সাথে যোগাযোগ করে ছোট একটা চাকরি জুটিয়ে নিলাম।
ওই অল্প আয়ে 3 জনের সংসার চালানো বলে চাকুরির পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজ করতাম। এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো। ছেলে মেয়েরা বড় হয়ে উঠতে লাগলো। তারা মায়ের অমানসিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, ফলে পরীক্ষার রেজাল্ট তারা ভালো করতো। এতে আমার ভালো লাগতো, ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে। আমার স্বামীর উপর নানা জনের কথা মাঝে মাঝে পেতাম। আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে, কিন্তু বিয়েটা বেশি দিন টিকেনি, কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। এর বছর খানিক পর শাশুড়ি মৃত্যুর খবর পেলাম। মৃত্যুর সময় 2 বছর আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন। অনেকদিন পর স্বামীর কোনো খবর পাইনি। তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে, একেবারে শেষ অবস্থা। এ সময় সে আমাকে একদিন ফোন দিল। নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না। ফোনে কাঁপা কাঁপা স্বরে বলল, নাজনীন, আর হয়তো বেশি দিন বাঁচবো না, একটিবার তুমি কি আমার সাথে দেখা করতে পারো? আমি শান্ত স্বরে বললাম, শুধু আমার সাথে দেখা করবে, ছেলে মেয়েদের দেখবে না? তাদের দেখতে ইচ্ছে করে না? ভীষণ দেখতে ইচ্ছে করে, কিন্তু তাদের বয়স কম, তারুণ্যের উদ্দীপনায় টকবক করছে। তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে, কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারা দেখেছে। এই জীবনে তারা কখনোই এসব ভুলতে পারবে না। তাই বাকিটা শেষ করলো না। বললাম, ছেলে মেয়েদের নিয়ে যাব, ওদের সামলানোর দায়িত্ব আমার। আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক। ছেলেমেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি। বাবার উপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের, কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা, তখন তারা রাজি হলো। আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম। এক টেবিলে ঘিরে আমরা 4 জন বসে আছি। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য, বাবা ছেলে মেয়েদের। অথচ বাইরে কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয়। এটা দুঃখ, রাগ, ক্ষোভে একটা বড় মিলন দৃশ্য। রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে। যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটা কথাও হয়নি। সে হাত জোর করে শুধু কেঁদেছে, শুধু কেঁদেছে। আমাদের দেখা হওয়ার 1 মাস পরে সে মারা যায়। কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না, জীবন তার গতিতে চলতে লাগলো। ছেলে মেয়েদের বিয়ে হলো, আমি নানি হলাম, দাদি হলাম। মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে, ছেলেটা আমার সাথে থাকে। ছেলেটার মেয়ের বয়স যখন 3 বছর হলো, তখন একদিন শুনলাম ছেলে তার ছেলের বউয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া। কী নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না। এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল, মা, আমার সংসারটাকে আপনি বাঁচান, আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন। ওর কি হয়েছে আমাকে খুলে বলো। ও একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আমার কোনো কথাই সে শুনতে চাইছে না, কিছু বলে মারার জন্য তেড়ে আসে। মা, আমার ছোট্ট একটা মেয়ে আছে, এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল। চোখের সামনে যেন সব দেখতে পেলাম। আমি গাঢ় বেদনে স্তব্ধ হয়ে গেলাম। সে রাতে 12টার দিকে ছেলে বাড়ি ফিরল। সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফিরে। বৌমার কাছে শুনলাম এই দেরির কারণ হলো অফিসে সে মেয়েটার সাথে সময় কাটায়। অন্য দিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো। এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম, ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে। নিমেষে আমার পুরো শরীর তীব্র রাগে আগুন ছড়িয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম। গিয়ে দেখলাম ছেলের বউয়ে চুলে মুঠি ধরে আছে। আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচণ্ড একটা চড় মারলাম। ও আচমকা চড় খেয়ে বউয়ের চুলের মুঠি ছেড়ে দিল। আমি তখন বললাম যে অবর্ণীয় কষ্টের ভেতর দিয়ে আমি গিয়েছি, আমার বৌমাকে, আমার ছোট্ট মেয়েটাকে সে কষ্টের ভেতর দিয়ে যেতে দেব না। এসব নোংরামি আমি সহ্য করব না, একদম সহ্য করব না। আমার এই আকস্মিক আচরণে ছেলের প্রথম অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম, পরম নির্ভরতার হাত।